আই হোপ ক্যাপাসিটেন্স কি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবারে আমরা কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য ক্যাপাসিটেন্সের এক্সপ্রেশন কত হয় সেটা বের করব। তো ছবিতে দেখতে পাচ্ছ এখানে একটা কন্ডাক্টিং স্ফিয়ার দেওয়া রয়েছে। কন্ডাক্টিং স্ফিয়ার মানে এখানে হলো স্ফিয়ার নিতে পারো বা সলিড স্ফিয়ার নিতে পারো, কারণ কন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিকে কন্ডাক্টরের ক্ষেত্রে সলিড স্ফিয়ার যা আর হলো স্ফিয়ারও তা। এখন দেখতে পাচ্ছ এই কন্ডাক্টিং স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে আর চার্জ দিয়েছি কিউ। এখন আমাকে যদি এই কন্ডাক্টিং স্ফিয়ারের ক্যাপাসিটেন্স সি বের করতে হয় তাহলে সি ইজ ইকুয়াল টু কত হয়, কিউ বাই ভি। কিউ তো দেওয়াই রয়েছে, যদি আমি এর ভোল্টেজ ভি বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা পোটেনশিয়াল ভি যদি বের করতে পারি তাহলে আমি কিউ বাই ভি করে ইজিলি ক্যাপাসিটেন্সের ভ্যালু বের করতে পারবো। এখন আমরা জানি এই কন্ডাক্টিং স্ফিয়ারকে যদি আমি কিউ পরিমাণ চার্জ দিই আর রেডিয়াস যদি আর হয় তাহলে এর সারফেসে বলো বা কন্ডাক্টিং স্ফিয়ারের ভেতরে বলো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু হয় ভি ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর। এখন আমাকে বের করতে হবে ভি এর ভ্যালু। ভি ইজ ইকুয়াল টু হয় কে ইন্টু কিউ বাই আর। এটা হচ্ছে তোমার, এবারে দেখো কে ইজ ইকুয়াল টু 1/4πε0 হবে এসআই এ, আবার কে ইজ ইকুয়াল টু 1 হবে সিজিএস এ। এবারে আমাকে যদি ক্যাপাসিটেন্স সি বের করতে হয় তাহলে সি ইজ ইকুয়াল টু কত হবে, কিউ বাই ভি। এখন যদি আমি এসআইএ বের করি, এসআইএ সি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি এর মান হচ্ছে কে কিউ বাই আর, আরটা উপরে উঠে যাচ্ছে, তাহলে কিউ কিউ কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার আর বাই কে। এখন কে এর ভ্যালু হচ্ছে 1/4πε0, তাহলে সি ইজ ইকুয়াল টু লিখতে পারি কে এর ভ্যালু যদি 1/4πε0 বসাই তাহলে 4πε0 উপরে গুণ হয়ে চলে যাবে, তাহলে সি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4πε0 ইন্টু আর। তাহলে কোনো কন্ডাক্টিং স্ফিয়ারের ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু 4πε0 আর হয় এসআইএ। আর যেহেতু এপসাইলন 0 লেখা রয়েছে তাহলে বুঝতে পারছো এপসাইলন 0 হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। যদি এটা শূন্য মাধ্যম না হয়ে যদি অন্য কোনো মিডিয়াম হতো তাহলে সি ইজ ইকুয়াল টু হতো 4πε ইন্টু আর। যদি অন্য কোনো মিডিয়াম হতো তাহলে 4πε ইন্টু আর হতো, আর যদি তোমার বায়ু মাধ্যম হতো তাহলে 4πε0 ইন্টু আর হতো। যেখানে এপসাইলন ইজ ইকুয়াল টু হচ্ছে এপসাইলন 0 ইন্টু কে, যেখানে কেটা হচ্ছে মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। কে ইজ ইকুয়াল টু মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা তোমরা লিখে নেবে। এবারে সিজিএসে কত হবে এর ভ্যালু, যদি আমি সিজিএসে ক্যাপাসিটেন্স বের করতে চাই সিজিএসে, তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। ভি এর ভ্যালু কত হচ্ছে সিজিএসে, যদি আমি কে ইজ ইকুয়াল টু 1 বসিয়ে দিই তাহলে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই আর হচ্ছে। দেখতে পাচ্ছ এখান থেকে কিউ কেটে যাচ্ছে, তাহলে সিজিএসে সি ইজ ইকুয়াল টু আর হচ্ছে। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ারের ক্যাপাসিটেন্স তার রেডিয়াসের সঙ্গে সমান হয়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট কনক্লুশন। এবারে আমরা কন্ডাক্টিং স্ফিয়ারের যতগুলো নিউমেরিক্যাল করব সিজিএস পদ্ধতিতে সি ইজ ইকুয়াল টু আমরা আরই লিখবো। আবার বলছি, কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ার যদি তুমি কনসিডার করো আর যদি তুমি সেই কন্ডাক্টিং স্ফিয়ারকে যদি বায়ু মাধ্যমে রেখে দাও তাহলে সেই কন্ডাক্টিং স্ফিয়ারের ক্যাপাসিটেন্স সিজিএস মাধ্যমে কিন্তু তার রেডিয়াসের সঙ্গে সমান হবে। কিন্তু ব্যাপার হচ্ছে তুমি যদি সেটা বায়ু মাধ্যমে না রাখো তাহলে সেটা কত হবে। যদি বায়ু মাধ্যমে না রাখো তাহলে তুমি তো এখানে কিউ বাই আর লিখতে পারতে না, এখানে একটা যদি তুমি বায়ু মাধ্যমে না রাখতে তাহলে এক সেকেন্ড, যদি বায়ু মাধ্যমে না রাখতে তাহলে কে ইজ ইকুয়াল টু কত হতো 1/4πε হতো, আর এপসাইলন ইজ ইকুয়াল টু কত হতো 4πε0 ইন্টু 1/k। এখন সিজিএসে এই ভ্যালুটা কত হচ্ছে 1 হচ্ছে,
তাহলে এটাকে তুমি 1/k লিখতে। দেখো এই কেটা হচ্ছে কনস্ট্যান্ট, তুমি এক কাজ করো, কেটাকে কে ড্যাশ লিখো, কেটাকে কে ড্যাশ লিখো, কেটাকে কে ড্যাশ লিখো। কেন কে ড্যাশ লিখলাম? কে ড্যাশ তো তোমার কনস্ট্যান্টকে প্রকাশ করছে, আর এইখানে কে কিন্তু ডাইইলেকট্রিক কনস্ট্যান্টকে প্রকাশ করছে। হ্যাঁ, এই যে এই কে ইজ ইকুয়াল টু হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, কে ইজ ইকুয়াল টু হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এটা কিন্তু খেয়াল থাকে জানো, কে ইজ ইকুয়াল টু হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ মিডিয়াম, এটা কিন্তু যেন খেয়াল থাকে। তাহলে এইখানে যে কে ড্যাশ লিখলাম সেটা কিন্তু কনস্ট্যান্ট, যার মান এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমে 1/4πε0 হবে, আর সিজিএস পদ্ধতিতে 1 হবে বায়ু মাধ্যমের ক্ষেত্রে। কিন্তু সিজিএস পদ্ধতিতে যদি অন্য কোনো মিডিয়াম কনসিডার করো তাহলে কে ড্যাশ ইজ ইকুয়াল টু, এক সেকেন্ড, যদি অন্য কোনো মিডিয়াম কনসিডার করো তাহলে কে ড্যাশ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1/4πε হচ্ছে। তো এটাকে তুমি লিখতে পারো 1/4πε0 ইন্টু 1/k, যেখানে কেটা হচ্ছে মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এটার জন্য খেয়াল থাকে। এবারে 1/4πε0 যেহেতু সিজিএস পদ্ধতিতে ভ্যালুটা 1 হয়, তাহলে কে ড্যাশটার ভ্যালু অর্থাৎ এই কনস্ট্যান্টের ভ্যালু সিজিএস পদ্ধতিতে 1/k হবে, যেখানে কে কিন্তু মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হবে। এবারে যদি তুমি এখানে সি ইজ ইকুয়াল টু কিউ/ভিতে যদি মানটা বসিয়ে দাও, কিউ ভি এর মান কত হচ্ছে? ভি এর মান হচ্ছে এখানে তুমি যদি কে ড্যাশটার মানটা 1/k বসাও তাহলে কিউ/kr হচ্ছে, কিউ/kr, যেখানে কেটা হচ্ছে মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে এটা হয়ে যাচ্ছে সি ইজ ইকুয়াল টু কে ইন্টু আর। তাহলে সিজিএস পদ্ধতিতে কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ারকে যদি অন্য কোনো মিডিয়ামে রেখে দাও যে মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে, তাহলে সেই মিডিয়ামে ওই কন্ডাক্টিং স্ফিয়ারের ক্যাপাসিটেন্স ইজ ইকুয়াল টু হয় কে ইন্টু আর। আর যেহেতু বায়ু মাধ্যমে কে ইজ ইকুয়াল টু 1 হয়, তাই জন্য সেম কন্ডাক্টিং স্ফিয়ারকে যদি তুমি বাতাসে রেখে দাও বা এয়ার মিডিয়ামে রেখে দাও তাহলে কিন্তু তার ক্যাপাসিটেন্স তার রেডিয়াসের সঙ্গে সমান হবে। এই রেজাল্ট কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। আর এক্সপ্রেশন তো খুবই সোজা, এক্সপ্রেশন বের করা কোনো ব্যাপারই নয়। যে পোটেনশিয়াল ভালো করে বুঝেছে তার জন্য ক্যাপাসিটেন্সের এক্সপ্রেশন বের করা কোনো ব্যাপার নয়। চলো নোট ডাউন করো। তাহলে আমরা দেখলাম যে কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ারকে যদি এয়ারে রেখে দাও বা যদি বাতাসে রেখে দাও তাহলে সিজিএস পদ্ধতিতে সেই কন্ডাক্টিং স্ফিয়ারের ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু তার রেডিয়াসের সঙ্গে সমান হবে। যদি বায়ু মাধ্যমে রেখে দাও, যদি অন্য কোনো মাধ্যমে রেখে দাও তাহলে তার ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু কে ইন্টু আর হবে, যেখানে কেটা ওই মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এবারে আমরা জানি যে ক্যাপাসিটেন্সের ইউনিট কি হয়। এসআই পদ্ধতিতে ক্যাপাসিটেন্সের ইউনিট কিন্তু ফ্যারাড হয়, আর সিজিএস পদ্ধতিতে ক্যাপাসিটেন্সের ইউনিট স্ট্যাট ফ্যারাড হয়। এটা তোমরা আগের ভিডিওতে অলরেডি জেনে এসেছো। এবারে আমরা দেখব যে ফ্যারাড, এই যে বললাম ক্যাপাসিটেন্সের এসআই ইউনিট ফ্যারাড, এই ফ্যারাড ইউনিটটা অ্যাকচুয়ালি কতটা পরিমাণে বড়, কত বড় দেখো তোমাদেরকে ফিল করাবো। এবারে নেক্সট আমাদের যেটা পড়বো সেটা হচ্ছে যে কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ার এর ক্যাপাসিটেন্স যদি 1 ফ্যারাড হতে হয় তাহলে তার রেডিয়াসটা কত করতে হবে। কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ারের ক্যাপাসিটেন্স যদি 1 ফ্যারাড পেতে হয় তাহলে তার রেডিয়াসটা কত করতে হবে। দেখো আমরা জানি সিজিএস পদ্ধতিতে কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ারের ক্যাপাসিটেন্স তার রেডিয়াসের সঙ্গে সমান হয় বায়ু মাধ্যমে সিজিএস পদ্ধতিতে। কিন্তু বায়ু মাধ্যমে এসআই পদ্ধতিতে তার ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু হবে 4πε0 ইন্টু আর। প্রথম কথা, আমি চাইছি এমন একটা কন্ডাক্টিং স্ফিয়ার যার ক্যাপাসিটেন্স কিন্তু 1 ফ্যারাড হবে। আর ফ্যারাড যেহেতু এসআই ইউনিট, তাহলে আমি সিজিএসে ক্যালকুলেশন করব না। আমরা জানি যে কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ারকে যদি তুমি এয়ারে রেখে দাও তাহলে তার ক্যাপাসিটেন্স এসআই এ হয় সি ইজ ইকুয়াল টু 4πε0 আর। সি ইজ ইকুয়াল টু হয় 4πε0 ইন্টু আর। এখন আমি এমন একটা কন্ডাক্টিং স্ফিয়ার চাইছি যার ক্যাপাসিটেন্সটা 1 ফ্যারাড হবে, তাহলে তার রেডিয়াসটাকে অ্যাকচুয়ালি কত হতে হবে। তাহলে রেডিয়াস আর ইজ ইকুয়াল টু হবে c/4πε0। আর ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা পড়ে এসেছি যে 1/4πε0, আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়ে এসেছি যে 1/4πε0 এর ভ্যালু কত হয় 9 ×
10⁹ হয়তো। তাহলে r ইজ ইকুয়াল টু কত হবে? r ইজ ইকুয়াল টু হবে 9 ইন্টু 10⁹, আর ক্যাপাসিটেন্স c ইজ ইকুয়াল টু চাইছি 1 ফ্যারাড। তার মানে যেহেতু r রেডিয়াসকে প্রকাশ করছে, তাহলে r এর ইউনিট এসআই পদ্ধতিতে মিটার হবে। তার মানে আমাকে যদি এমন একটা কন্ডাক্টিং স্ফিয়ার পেতে হয় যার ক্যাপাসিটেন্স ইজ ইকুয়াল টু 1 ফ্যারাড, তাহলে তার রেডিয়াসটাকে হতে হবে 9 ইন্টু 10⁹ মিটার। তার মানে তার রেডিয়াসটাকে হতে হবে 9 ইন্টু 10⁶ ইন্টু 10⁻³ মিটার, আর 10⁻³ মিটার মানে হচ্ছে 1000 মিটার, মানে 9 ইন্টু 10⁶ কিলোমিটার। অন্যদিকে তুমি বুঝতে পারছো 9 ইন্টু 10⁶ কিলোমিটার মানে কত বড় রেডিয়াস। আর আমরা জানি, তোমরা জানো কিনা জানি না, এখনো পড়ানো হয়নি হয়তো তোমাদের, যে পৃথিবীর রেডিয়াস কত হয়, যে পৃথিবী যে একটা বিশাল বড় স্ফিয়ার, পৃথিবীর রেডিয়াস কত হয়? পৃথিবীর রেডিয়াস অফ আর্থ ইজ ইকুয়াল টু হয় 6400 কিলোমিটার। তাহলে এটাকে যদি এভাবে লিখতে হয়, তাহলে এটা দাঁড়াচ্ছে 6.4 ইন্টু 10⁻³ কিলোমিটার। তুমি এটাকে ভাগ দিয়ে দেখো তো। তাহলে চিন্তা করো, যদি পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁻³ কিলোমিটার হয়, তাহলে পৃথিবী যদি একটা বিশাল বড় কন্ডাক্টিং স্ফিয়ার যদি হতো, তাহলে পৃথিবী তো বিশাল বড় কন্ডাক্টিং স্ফিয়ার। যদি পৃথিবীর ব্যাসার্ধ এত, তার মানে পৃথিবী যদি বিশাল বড় কন্ডাক্টিং স্ফিয়ার হতো, তাহলে পৃথিবীরও কিন্তু ক্যাপাসিটেন্স 1 ফ্যারাড হতো না। তার মানে বুঝতে পারছো আমাকে কত বড় কন্ডাক্টিং স্ফিয়ার নিতে হবে। মানে তুমি চিন্তা করে দেখো, এইটা এর থেকে, মানে এই যে ভ্যালুটা এর থেকে কত গুণ বড়। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এটা মোটামুটি তোমার মিনিমাম তো তোমার 10⁻³ মানে 1000 গুণ তো বড় হবেই। তার মানে পৃথিবীর থেকে 1000 গুণ বড় একটা কন্ডাক্টিং স্ফিয়ার নিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে তোমার সেই কন্ডাক্টিং স্ফিয়ারের ক্যাপাসিটেন্স 1 ফ্যারাড হবে। তাহলে তুমি চিন্তা করে দেখো 1 ফ্যারাডটা অ্যাকচুয়ালি কত বড়। তাই জন্য আমরা যখন ক্যাপাসিটেন্সের ইউনিটগুলো বের করব, যখন আমরা প্র্যাকটিক্যাল পারপাসে বলাটা ভুল, যখন ম্যাথামেটিক্যাল পারপাসে আমাদের যখন ডিফারেন্ট অবজেক্ট বলো, ডিফারেন্ট কন্ডাক্টর বলো, যখন ক্যাপাসিটেন্সগুলো বলা হবে, তখন কিন্তু সিজিএস পদ্ধতিতে বলা হয়। তোমাকে বলে দেওয়া হবে এত স্ট্যাট ফ্যারাড, এত মাইক্রোফ্যারাড, এত পিকোফ্যারাড। তোমাকে কিন্তু কখনোই ফ্যারাড কথাটা মেনশন করা হবে না। যখন অ্যাপ্লিকেশন পারপাসে যখন তোমাকে ক্যাপাসিটেন্স এর ইউনিট মেনশন করা হবে, তখন সবসময় তোমাকে 1 স্ট্যাট ফ্যারাডও বলা হয় না, 1 মাইক্রোফ্যারাড বলা হয়, 1 পিকোফ্যারাড বলা হয়। এখন অনেকেই জানো 1 মাইক্রোফ্যারাড মানে কত ফ্যারাড। মাইক্রো মানে 10⁻⁶, তাহলে 1 মাইক্রোফ্যারাড মানে 10⁻⁶ ফ্যারাড, 1 পিকোফ্যারাড মানে হচ্ছে 10⁻12 ফ্যারাড। আর অনেক সময় 1 ন্যানোফ্যারাডও বলা হয়ে থাকে, 1 ন্যানোফ্যারাড মানে হচ্ছে 10⁻⁹ ফ্যারাড। তোমাকে কিন্তু এইগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো হচ্ছে ম্যাথামেটিক্যাল পারপাসে, মানে ম্যাথামেটিক্সে তোমাদেরকে 1 মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড, ন্যানোফ্যারাড কথাগুলো কিন্তু অনেক সময় মেনশন করে দেয়। আর 1 স্ট্যাট ফ্যারাড মানে কত ফ্যারাড, এটা তোমাদেরকে অলরেডি আগের ভিডিওতে দেখানো হয়েছে। তাই জন্য আমি এটা লিখলাম না। দেখি তোমাদের মনে আছে কিনা। যখন খাতায় লিখবে তখন খাতাটা না উল্টে নিজে থেকে লেখার চেষ্টা করবে, দেখি তোমাদের মনে আছে কিনা। তো আন্দাজ করতে পারলে তো যে 1 ফ্যারাডটা অ্যাকচুয়ালি কতটা বড়। ঠিক আছে, চলো আমি এই স্লাইডের মাধ্যমে এটাই তোমাদেরকে ফিল করানোর চেষ্টা করছিলাম যে 1 ফ্যারাডটা অ্যাকচুয়ালি সত্যিকারের কত বড় হয়। চলো নোট ডাউন করো। এবারেও দেখো একটা আমি অঙ্ক নিয়েছি। অঙ্কটা অ্যাকচুয়ালি এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের পয়েন্ট অফ ভিউ থেকে বা যেই নিট পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট কোনো অঙ্ক নয়। এই অঙ্কটা দিয়েছি তোমাদেরকে কনসেপচুয়াল ফিল দেওয়ার জন্য। দেখো অঙ্কটাতে কি বলা আছে যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের যদি তুমি কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ার যদি নাও, তাহলে তাকে কি কোনোদিনও 1 কুলম্ব চার্জ দেওয়া যেতে পারে? তোমাকে এমন একটা কন্ডাক্টিং স্ফিয়ার দেওয়া রয়েছে যার রেডিয়াসটা হচ্ছে 1 সেন্টিমিটার। এবারে তোমাকে বলেছে ওটার মধ্যে 1 কুলম্ব চার্জ দিতে হবে, মানে ওটাকে তোমাকে 1 কুলম্ব চার্জ দিতে হবে। তাহলে কি সেটা কি কোনোদিনও পসিবল? তুমি কি কোনোদিনও 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ারে কি 1 কুলম্ব চার্জ দিতে পারবে? এটাই হচ্ছে প্রশ্ন।
দেখো এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে না আগে থেকে, তোমরা বুঝতে পারছো প্রশ্ন দেখে, কোনোদিনও আসবে না। কিন্তু কনসেপচুয়ালি এর রেজাল্ট কতটা ইম্পর্টেন্ট তুমি লক্ষ্য করে দেখো। প্রথম কথা, রেডিয়াস আর ইজ ইকুয়াল টু বলেছে, রেডিয়াস আর ইজ ইকুয়াল টু বলেছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10⁻⁻² মিটার। এবারে তোমাকে কিউ ইজ ইকুয়াল টু 1 কুলাম চার্জ দিতে হবে। প্রথম কথা, তুমি রেডিয়াসটা পেয়ে গেছো, তাহলে এখান থেকে ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু কত হবে? ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু হবে 4πε0 ইন্টু আর, হবে তো? এবারে আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু সিভি। লক্ষ্য করে দেখো, আমার কিউ এর মান জানা, সি এর মান জানা, ভি এর মান জানা নেই, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে? ভি ইজ ইকুয়াল টু হবে কিউ বাই সি। এখন কিউ এর মান বলে দিয়েছে 1 কুলম্ব, সি এর মান বলে দিয়েছে 4πε0 আর। 4πε0 আর, আর আমরা জানি 1/4πε0 মানে কত হচ্ছে? 1/4πε0 মানে হচ্ছে 9 ইন্টু 10⁻⁹। আর রেডিয়াস মানে হচ্ছে তোমার 10⁻² মিটার, 10⁻² মিটার। ঠিক আছে, তো এটা যদি উপরে উঠে যায় তাহলে এটা দাঁড়াচ্ছে 9 ইন্টু 10⁻11 দাঁড়াচ্ছে তো। 9 ইন্টু 10⁻11। অবশ্যই বিভব বের করছি মানে আমাকে ভোল্টে লিখতে হবে। এবারে লক্ষ্য করে দেখো, বিভব ভি ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10⁻11 ভোল্ট, মানে আমাদের ঘরে যে ভোল্টেজ সাপ্লাইটা আসছে সেটা 220 ভোল্ট। কিন্তু 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো একটা গোলককে যদি 1 কুলম চার্জ দিতে হয়, তাহলে তার মধ্যে ভোল্টেজ, তার ভোল্টেজটাকে বা তার বিভবটাকে 9 ইন্টু 10⁻11 ভোল্ট হতে হবে। ভেবে দেখেছো কোনোদিনও কত বেশি ভোল্টেজ? এবারে ভোল্টেজ বের করলাম, আমাকে যদি এর ইলেকট্রিক ফিল্ড বের করতে হয়, ইলেকট্রিক ফিল্ড কত হবে বলো তো? ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু আমরা জানি কে কিউ বাই আর স্কোয়ার, অবশ্যই সারফেসে এটা হয়। আর বিভব ভি ইজ ইকুয়াল টু আমরা জানি কে কিউ বাই আর। তাহলে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি ই বাই ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/r, তাহলে ই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। ভি মানে হচ্ছে 9 ইন্টু 10⁻11 আর আর মানে হচ্ছে 10⁻²। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি এটা হচ্ছে 9 ইন্টু 10⁻13 ভোল্ট পার মিটার। এবারে এত হাই ইলেকট্রিক ফিল্ড, মানে এতটা বেশি ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে, মানে ওই গোলকটাকে যদি তুমি 1 কুলম চার্জ দাও, তাহলে ওই গোলকটা তার সারাউন্ডিংসে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে তার ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁻13 ভোল্ট পার মিটার। এবারে আমরা আগের ভিডিওতে ডাইইলেকট্রিক স্ট্রেংথ সম্পর্কে আলোচনা করেছি। আমরা দেখেছিলাম যে কোনো একটা মিডিয়ামে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যদি একটা সার্টেন ভ্যালুর যদি বেশি দিয়ে দাও, তাহলে তার ডাইইলেকট্রিক প্রপার্টি নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু কন্ডাক্টরে কনভার্ট হয়ে যায়। আর বায়ু মাধ্যমের ক্ষেত্রে ডাইইলেকট্রিক স্ট্রেংথ ইম্যাক্সের ভ্যালু কত ছিল? ইম্যাক্সের ভ্যালু ছিল 3 ইন্টু 10⁶ ভোল্ট পার মিটার। মানে এর থেকে বেশি যদি ইলেকট্রিক ফিল্ড বায়ুতে দাও বা বাতাসে দাও, তাহলে সেটা কিন্তু ডাইইলেকট্রিক থাকবে না, সেটা কিন্তু কন্ডাক্টরে পরিণত হবে। কন্ডাক্টরে পরিণত হবে মানে বায়ুটা কিন্তু আয়নিত হয়ে যাবে, বাতাসটা কিন্তু আয়নিত হয়ে যাবে। এবারে তুমি বলো, এর থেকে বেশি ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাইড করা হলে, যদি বায়ু যদি আয়নিত হয়ে যায়, তাহলে স্বাভাবিক এত বেশি ইলেকট্রিক ফিল্ড বায়ু মাধ্যম সহ্য করতে পারবে কি করে? তাহলে এত বেশি ইলেকট্রিক ফিল্ডে বায়ু মাধ্যম কিন্তু আয়নিত হয়ে যাবে। আর যদি বায়ু মাধ্যম আয়নিত হয়ে যায়, তাহলে ওই স্ফিয়ারটা কি কোনো চার্জ ধরে রাখতে পারবে? স্বাভাবিক কোনো চার্জ ধরে রাখতে পারবে না। তাহলে এইখান থেকে বোঝা গেল যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ারকে তুমি কোনোদিনও 1 কুলম চার্জ দিতে পারবে না। বোঝা গেছে? তাহলে বুঝতে পারছো তো অঙ্কটা কনসেপচুয়ালি কতটা ইম্পর্টেন্ট। যাই হোক, নোট ডাউন করো। এবারে দেখো, আমরা দুটো ডিফারেন্ট রেডিয়াসের স্ফিয়ার নিয়েছি। একটা রেডিয়াস হচ্ছে r1, আর একটা রেডিয়াস হচ্ছে r2। একটাতে চার্জ দেওয়া রয়েছে q1, একটাতে চার্জ দেওয়া রয়েছে q2। একটার ভোল্টেজ হচ্ছে v1 আর একটার ভোল্টেজ হচ্ছে v2। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে এই দুটো স্ফিয়ারকে যদি আমি একটা কানেক্টিং ওয়্যার দিয়ে যদি কানেক্ট করে দেওয়া হয়, তাহলে স্বাভাবিক
চার্জ তো আমরা জানি চার্জ ফ্লো করবে, চার্জ কোথা থেকে কোথায় ফ্লো করবে, সবসময় আমরা জানি আধান সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে ফ্লো করে, এবং এই ফ্লোটা কতক্ষণ পর্যন্ত হবে, যতক্ষণ পর্যন্ত না দুটো স্ফিয়ারের ভোল্টেজটা বা বিভবটা সেম না হয়ে যায়। এবারে বিভব যতক্ষণ না সেম হচ্ছে ততক্ষণ পর্যন্ত চার্জ ফ্লো করবে। এবারে চার্জ ফ্লো হওয়ার শেষ, যতক্ষণ না চার্জ ফ্লো শেষ হচ্ছে, অর্থাৎ যখন ইকুইলিব্রিয়াম আসবে তখন তোমাকে বের করতে হবে যে মোটামুটি প্রথম গোলকে দ্বিতীয় গোলকে চার্জ কত থাকবে, চার্জটা যে ডিস্ট্রিবিউট হবে সেটা কি সম্পর্ক মেনে ডিস্ট্রিবিউট হবে। প্রথম গোলক স্বাভাবিক, প্রথম গোলকের বিভব যদি বেশি হয় তাহলে স্বাভাবিক সেটা চার্জ ছাড়বে। এখন সে চার্জ কতটা পরিমাণে ছাড়বে, যতটা পরিমাণ চার্জ প্রথম গোলক ছাড়বে ততটা পরিমাণ চার্জ কি সেকেন্ড গোলক অ্যাকসেপ্ট করবে, এটা আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করবে, তোমরা বলতেই পারো অবশ্যই অ্যাকসেপ্ট করবে, কারণ চার্জকে আধানকে তো ধ্বংস করা যায় না, আধান তো হচ্ছে একটা প্রপার্টি, আধান হচ্ছে কোনো একটা বস্তুর প্রপার্টি। এটা তো চার্জ কি এই সেকশনে অলরেডি ভালো করে পড়ানো হয়েছিল, চার্জকে তো ধ্বংস করা সম্ভব নয়। তাহলে এখান থেকে তোমরা বলতে পারবে যে প্রথম গোলক দ্বিতীয় গোলককে যতটা পরিমাণ চার্জ দেবে ততটা পরিমাণ, মানে প্রথম গোলক যতটা পরিমাণ চার্জকে ছাড়বে দ্বিতীয় গোলক ততটা পরিমাণ চার্জকে অ্যাকসেপ্ট করবে। এটা তো আমরা থিওরিটিক্যালি বুঝতে পারছি, কিন্তু আমাকে তো ম্যাথামেটিক্যালি প্রুফ করে দেখাতে হবে, তাই না? তাহলে এই সমস্ত ক্যালকুলেশনগুলো আমরা এবারে করব। ক্যালকুলেশন করা কোনো ব্যাপার নয়। দেখো আমি যে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশনটা বড় হতে পারে, অনেকের বড় লাগতে পারে, অনেকের বড় নাও লাগতে পারে, কনসেপচুয়ালি এমন কোনো কিচ্ছু ব্যাপার না, কিন্তু এন্ড রেজাল্ট তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এন্ড রেজাল্ট মনে রাখাটা বেশি ইম্পর্টেন্ট, কিভাবে হচ্ছে এটা তো বোঝার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এন্ড রেজাল্ট মনে রাখলেই তুমি এমসিকিউগুলো সহজেই অ্যাপ্রোচ করতে পারবে, ঠিক আছে? তো যারা যারা ফিজিক্সে স্ট্রং বা ফিজিক্স পড়তে ভালো লাগে তাদের কাছে তো এটা কোনো ব্যাপার নয়, কিন্তু যারা ফিজিক্সে ভয় পাও তাদেরকে এই যে ডেরিভেশন থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি বলে দেবো যে জায়গাগুলো মনে রাখতে, সেই জায়গাগুলোই মনে রাখবে, রিভিশনের সময় সেই জায়গাগুলোই ভালো করে করবে, ঠিক আছে? চলো একে একে করতে শুরু করি। তো আমি ধরে নিচ্ছি যে V1 গ্রেটার দেন V2, ঠিক আছে? তাহলে প্রথম গোলকের চার্জ Q1 ইজ ইকুয়াল টু কত হবে? প্রথম গোলকের চার্জ Q1 ইজ ইকুয়াল টু হবে C1 V1, ঠিক আছে? দ্বিতীয় গোলকের চার্জ Q2 ইজ ইকুয়াল টু হবে C2 V2। দেখো C1 C2 কি, আমরা জানি যে কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ারের ক্যাপাসিটেন্স C তার রেডিয়াসের সঙ্গে সমান হয় সিজিএস পদ্ধতিতে, বায়ু মাধ্যমে। তো সিটা কি আর মেনশন করছি না, আমি সি এর মানে অত ইন্টারেস্টেড নই, আমি চার্জ কতটা, ফাইনালি কতটা চার্জ প্রথম গোলকে থাকবে, ফাইনালি কতটা চার্জ সেকেন্ড গোলকে থাকবে, মানে এই ব্যাপারে আমরা ইন্টারেস্টেড। এখন সি এর মান বের করতে আমরা বসে নেই, ঠিক আছে? তো Q1 ইজ ইকুয়াল টু C1 V1, Q2 ইজ ইকুয়াল টু C2 V2, এটা কিন্তু ওয়্যারের কানেকশন হওয়ার আগে, ঠিক আছে? বিফোর কানেকশন, বিফোর, এগুলো হচ্ছে বিফোর কানেকশন, এগুলো হচ্ছে বিফোর কানেকশন। আফটার কানেকশন Q1 ড্যাশ কত হবে? আফটার কানেকশন মানে কন্ডাক্টিং ওয়্যার দিয়ে যোগ করার পর, অর্থাৎ আফটার কানেকশন, আফটার কানেকশন মানে প্রথম গোলকে কতটা পরিমাণ চার্জ থাকবে, Q1 ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে? C1 ইন্টু V। Q2 ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে? C2 ইন্টু V। এবারে তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার V আবার কি? V তো লেখাই নেই, V মানে কি? ওই যে বললাম সবসময় চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে, ততক্ষণ পর্যন্ত চার্জের ফ্লো হবে যতক্ষণ পর্যন্ত না দুটো কন্ডাক্টরের ভোল্টেজ সেম হয়ে যায়। তাহলে ওই যে ওয়্যার দিয়ে কানেক্ট করার পর যে ভোল্টেজ সেম হচ্ছে, এই ভিটা হচ্ছে কিন্তু কমন পোটেনশিয়াল, ঠিক আছে? এই ভিটা হচ্ছে কিন্তু কমন পোটেনশিয়াল, মানে তার দিয়ে যোগ করার পর প্রথম গোলকের যে বিভব থাকবে সেকেন্ড গোলকের কিন্তু সেম বিভব থাকবে। তো ওই ভিটাকেই বলা হচ্ছে কমন পোটেনশিয়াল। ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কমন পোটেনশিয়াল। এখন চার্জের কনজারভেশনের সূত্র তো লাগবেই, আধান তো সবসময় সংরক্ষিত থাকে। তাহলে কিউ ইনিশিয়াল বা কিউ বিফোর, কানেকশন হওয়ার আগে আর কানেকশন হওয়ার পরে সিস্টেমের যা চার্জ সেটা তো কনজার্ভ থাকবে।
দুটো গোলককে ওয়্যার দিয়ে কানেকশন করার আগে দুটো গোলকের মধ্যে যা চার্জ ছিল, কানেকশন করার পরেও দুটো গোলকের টোটাল চার্জ তো সেমই থাকবে। চার্জ তো বাইরে থেকে, এই সিস্টেমে তো বাইরে থেকে চার্জ দিয়ে দিইনি, আর সিস্টেম থেকে তো বাইরে থেকে চার্জ নিয়েও নিইনি। তাহলে টোটাল চার্জের মানে দুটো গোলকের মোট যে চার্জ, তার তো পরিমাণের কোনো পরিবর্তন হবে না। তাহলে কিউ বিফোর ইজ ইকুয়াল টু কিউ আফটার। দেখো এটা কিন্তু আমি আমার মতো করে লিখছি, হ্যাঁ, তোমরা বাংলাতে তোমরা তোমার মতো করেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখতে পাচ্ছি কিউ বিফোর ইজ ইকুয়াল টু কত হবে, C1V1 প্লাস C2V2। আমি সিস্টেমের চার্জ নিয়ে ইন্টারেস্টেড, ঠিক আছে। এই যে এটা যেটা করা হয়েছে লিখে দিচ্ছি, ধরো এটা কিন্তু সিস্টেমের, এটা কিন্তু সিস্টেমের। দেখো ফার্স্ট গোলকের চার্জ কিন্তু কনজার্ভ নয়। ফার্স্ট গোলকের চার্জ কনজার্ভ নয় কেন? কারণ প্রথম গোলককে তার দিয়ে দ্বিতীয় গোলকের সাথে কানেকশন করা হয়েছে। আর যদি প্রথম গোলকের বিভব বেশি হয় তাহলে স্বাভাবিক প্রথম গোলক কিন্তু চার্জ ছাড়তে শুরু করবে, চার্জ ছাড়তে শুরু করবে। তাহলে ও যদি চার্জ ছাড়তে শুরু করে তাহলে স্বাভাবিক ওর চার্জ কি করে কনজার্ভ থাকবে, তো কাউকে চার্জ দিচ্ছে। কিন্তু আমি সিস্টেমকে যদি আমি কনসিডার করি, এই সিস্টেমটাকে যদি আমি কনসিডার করি, এই সিস্টেমে তো কোনো রকমের কোনো চার্জ দেওয়া হয়নি, আর সিস্টেম থেকে তো কোনো রকমের কোনো চার্জ নেওয়াও হয়নি। তাহলে সিস্টেমের তো টোটাল চার্জ তো সবসময় কনজার্ভই থাকবে না। তো কিউ বিফোর মানে কানেকশন হওয়ার আগে সিস্টেমের টোটাল চার্জ C1V1 প্লাস C2V2। আর কিউ আফটার মানে কত হচ্ছে, C1V প্লাস C2V। এইখান থেকে যদি ভি কমন যায় তাহলে C1 প্লাস C2। এইখান থেকে কমন ভোল্টেজ ভি পাবো, সাধারণ বিভব ভি পাবো C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। এখন C1V1 ইজ ইকুয়াল টু হচ্ছে Q1, C2V2 ইজ ইকুয়াল টু হচ্ছে Q2 বাই C1 প্লাস C2। এখন Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু হচ্ছে সিস্টেমের টোটাল চার্জ, আর C1 প্লাস C2 ইজ ইকুয়াল টু হচ্ছে সিস্টেমের টোটাল ক্যাপাসিটেন্স। তো দেখো এটা অ্যাকচুয়ালি এখন ধারকের সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন পড়বো, কিন্তু এখানে আমি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আমি বলছি না। তোমরা এইভাবে মনে রাখতে পারো, দেখো মনে রাখার জন্য আমি বলছি, তোমরা এটাকে মনে রাখতে পারো যে কমন ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু টোটাল চার্জ বাই টোটাল ক্যাপাসিটেন্স। এটা কিন্তু এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে, মনে রাখার জন্য বললাম শুধুমাত্র। তাহলে কমন ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল চার্জ Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই টোটাল ক্যাপাসিটেন্স C1 প্লাস C2। বাস এই তো জিনিস। কি করলাম আমি, প্রথমে প্রথম গোলকের চার্জ মানে কানেকশন করার আগে প্রথম গোলকের চার্জ দ্বিতীয় গোলকের চার্জকে যোগ করলাম, কানেকশন করার পরে প্রথম গোলকের চার্জ দ্বিতীয় গোলকের চার্জকে যোগ করলাম। যেহেতু চার্জ ধ্বংস হচ্ছে না, টোটাল চার্জকে কনজার্ভ করলাম, কনজার্ভ করে ভি এর মান বেরিয়ে গেল। দেখো কোনো একটা বড় ম্যাথামেটিক্স করার আগে, কোনো বড় ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস করার আগে ব্লু প্রিন্ট মনে রাখবে আমরা করলামটা কি। তো এই যদি ব্লু প্রিন্ট যদি তোমাদের মনে থাকে তাহলে কিন্তু তোমরা ইজিলি অঙ্কগুলোকে বা ডেরিভেশনটাকে অ্যাপ্রোচ করতে পারবে। ঠিক আছে, বোর্ডে জায়গা নেই তো আপাতত এতটা নোট ডাউন করো, দিয়ে বলছি নেক্সট। দেখো আমি ছবিটা মুছে দিলাম, আমি এই ক্যালকুলেশনগুলো মুছলাম না, কারণ হচ্ছে ক্যালকুলেশনটা যদি বোর্ডের মধ্যে থাকে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবারে আমরা কমন ভোল্টেজ কিন্তু সিস্টেমের বের করে ফেললাম। এবারে আমাকে দেখতে হবে যে কানেকশন করার পরে প্রথম গোলকে যে চার্জ পড়ে থাকলো, সেকেন্ড গোলকে যে চার্জ পড়ে থাকলো, তার সঙ্গে তাদের মধ্যে সম্পর্কটা কি, মানে কোন সম্পর্ক মেনে ফাইনাল চার্জ প্রথম গোলক আর দ্বিতীয় গোলকের মধ্যে রয়েছে। দেখো কানেকশন করার পরে প্রথম গোলকের চার্জ Q1 ড্যাশ ইজ ইকুয়াল টু কত রয়েছে C1V, Q2 ড্যাশ ইজ ইকুয়াল টু কত রয়েছে C2V। তাহলে আমি যদি এখানে Q1 ড্যাশ বাই Q2 ড্যাশ ইজ ইকুয়াল টু যদি করি তাহলে এটা কত হচ্ছে C1 বাই C2। আর যেহেতু প্রথম গোলকের যে রেডিয়াস ছিল সেটা ছিল R1 আর দ্বিতীয় গোলকের রেডিয়াস ছিল R2, তাহলে C1 বাই C2 ইজ ইকুয়াল টু লিখতে পারি R1 বাই R2। তুমি সিজিএস পদ্ধতিতে করো বা এসআই পদ্ধতিতে করো, তুমি যদি এসআই পদ্ধতিতে করতে তাহলে C1 ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন 0 R1 হতো।
যদি এসআই পদ্ধতিতে করতে তাহলে C2 ইজ ইকুয়াল টু 4πε0 R2 হতো, 4πε0 কেটে যেত, দিয়ে R1/R2 হতো। আর যদি তুমি সিজিএস পদ্ধতিতে করতে তাহলে এমনিতেও C1 ইজ ইকুয়াল টু R1 হতো, C2 ইজ ইকুয়াল টু R2 হতো। তাহলে বোঝা গেল যে কানেকশন করার পরে প্রথম গোলকে আর দ্বিতীয় গোলকে যে চার্জের রেশিওটা হবে সেটা তাদের কিন্তু রেডিয়াসের অনুপাতের সঙ্গে কিন্তু সমানুপাতিক হবে। তার মানে এখান থেকে বোঝা গেল যে কিউ কানেকশন করার পর যে কিউ হবে, যে প্রত্যেকটা গোলকে যে চার্জ থাকবে সেটা কিন্তু তার রেডিয়াসের সঙ্গে সমান হবে, মানে তার সেটা রেডিয়াসের সঙ্গে সমানুপাতিক হবে। সমান বলাটা ভুল, রেডিয়াসের সঙ্গে সমান তো ক্যাপাসিটেন্স হয়, তাও আবার সিজিএস পদ্ধতিতে। তাহলে এটা বুঝতে পারলাম যে কানেকশন করে দেওয়ার পরে প্রথম গোলকে আর দ্বিতীয় গোলকে যে চার্জ থাকবে সেটা কিন্তু প্রত্যেকটা গোলকের কিন্তু তার রেডিয়াসের সঙ্গে সমানুপাতিক হবে। ঠিক আছে, এবারে লক্ষ্য করে দেখো, আমি যদি এখানে একটু ম্যাথামেটিক্স লাগাই তাহলে Q1 ড্যাশড বাই Q1 ড্যাশড প্লাস Q2 ড্যাশড ইজ ইকুয়াল টু লিখতে পারি R1 বাই R1 প্লাস R2। এখন Q1 ড্যাশড প্লাস Q2 ড্যাশড ইজ ইকুয়াল টু টোটাল চার্জ অফ দ্য সিস্টেম, তাহলে Q1 ড্যাশড বাই QT ফর টোটাল চার্জ ইজ ইকুয়াল টু R1 বাই R1 প্লাস R2। তাহলে এইখান থেকে আমি পরিষ্কার লিখতে পারি যে Q1 ড্যাশড ইজ ইকুয়াল টু R1 বাই R1 প্লাস R2 ইন্টু টোটাল চার্জ অফ দ্য সিস্টেম। সিমিলারলি Q2 ড্যাশড ইজ ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু কিউ টোটাল হবে। তো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, এই জিনিসটাই তোমাদেরকে মনে রাখতে হবে, বাস। খুব কঠিন কি? খুব কঠিন তো নয়। আবার বলছি, ক্যালকুলেশনটা হয়তো বড় হলো, কিন্তু যে প্রসেসে আমরা এগিয়ে গেলাম সে প্রসেসটা কিন্তু একদমই বেসিক। 2-3 বার প্র্যাকটিস করবে, বিশ্বাস করো মুখস্থ হয়ে যাবে। আর যদি প্রত্যেকটা স্টেপ যদি ভালো করে বুঝতে পারো তাহলে আমার মনে হয়, আমি এমনভাবে পড়িয়েছি, আমার মনে হয় তোমরা কিন্তু না দেখে, এখনই তোমরা না দেখে করতে পারবে। যদি দেখতে চাও একবার না দেখে করে দেখতে পারো, ঠিক আছে? তাহলে আমি Q1 Q2 পেলাম, তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে ফাইনাল চার্জ তার রেডিয়াসের সঙ্গে সমানুপাতিক হবে। এবারে দেখব যে প্রথম গোলকটা বা প্রথম কন্ডাক্টিং স্ফিয়ার যে চার্জ লুজ করলো, কতটা পরিমাণ চার্জ লুজ করলো। সেকেন্ড গোলক যে চার্জ অ্যাকসেপ্ট করলো, চার্জ নিল, সেটা কতটা পরিমাণ নিল। এ যতটা ছাড়লো, বি কি ততটা চার্জ, মানে প্রথম গোলক যতটা চার্জ লস করলো, সেকেন্ড চার্জ কি ততটা চার্জ গেইন করলো? অবশ্যই করবে, কিন্তু ম্যাথামেটিক্যালি প্রুফ করতে হবে। তো চলো নোট ডাউন করো, প্রুফ করে দেখাচ্ছি ওটা। দেখো, কানেকশন করার আগে প্রথম গোলকে চার্জ কত ছিল? Q1 ইজ ইকুয়াল টু C1 V1 ছিল, ঠিক আছে? C1 V1 ছিল। কানেকশন করার পর ফাইনাল চার্জ প্রথম গোলকে কত ছিল? Q1 ড্যাশ ইজ ইকুয়াল টু C1 ইন্টু V ছিল। এবারে প্রথম গোলক কতটা পরিমাণ চার্জ লুজ করলো? চার্জ লস বাই ফার্স্ট স্ফিয়ার ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q1 ড্যাশড। Q1 ইজ ইকুয়াল টু কত? C1 V1। Q1 ড্যাশড ইজ ইকুয়াল টু কত? C1 V। তাহলে আমি যদি C1 কমন নিই তাহলে এটা হয়ে গেল V1, আর V এর মান দাঁড়াচ্ছে টোটাল চার্জ মানে C1 V1 প্লাস C2 V2 বাই টোটাল ক্যাপাসিটেন্স মানে C1 প্লাস C2। এবারে যদি আমি এলসিএম বের করে যদি কাটাকাটি করি তাহলে দেখতে পাচ্ছি C1 কমন যাবে, দিয়ে C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস C1 V1 মাইনাস C2 V2 ডিভাইডেড বাই
C1 প্লাস C2। এখন দেখো না C1 V1 গুণ করলে C1 V1 আসবে, এইখানে C1 V1 আছে, তাহলে এই C1 V1 আর এইখানে C1 V1 কেটে যাবে। যেটা ফাইনালি পড়ে থাকবে আমি দেখতে পাচ্ছি এটা হবে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু C1 C2 V1 মাইনাস C2 V2, C2 V1 মাইনাস C2 V2 মানে C2 কমন নিয়ে নিলাম, V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। ঠিক আছে, তাহলে এটাকে লেখা যেতে পারে এভাবে সাজিয়ে লেখো C1 C2 বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2। এটাকে এই ফর্মে লিখবে। এই ফর্মে কেন লিখবে? পরবর্তী সময়ে আমরা যে প্রমাণগুলো করব সেখানে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 এই টার্মটা কিন্তু কমন আসবে। ঠিক আছে, তো তাই জন্য বললাম এই টার্মটাকে কিন্তু আলাদাভাবে লিখবে। তাহলে প্রথম গোলক যে চার্জ লস করলো ডেল্টা কিউ, এর ভ্যালুটা হচ্ছে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2। ঠিক আছে, এবারে দ্বিতীয় গোলক কতটা পরিমাণ চার্জ গেইন করলো? তাহলে মানে কানেকশন করার আগে Q2 দ্বিতীয় গোলকের চার্জ কত ছিল? C2 V2 ছিল। কানেকশন করার পর দ্বিতীয় গোলকের চার্জ Q2 ড্যাশ কত হলো? C2 ইন্টু V হলো। যেহেতু এ চার্জ গেইন করেছে তাহলে ফাইনাল চার্জ লিখবে চার্জ গেইন বাই সেকেন্ড স্ফিয়ার লিখবে চার্জ গেইন বাই সেকেন্ড স্ফিয়ার লিখবে। ঠিক আছে, ডেল্টা কিউ যেহেতু চার্জ গেইন করেছে তাই জন্য ফাইনাল চার্জটা বেশি হবে, তাহলে Q2 ড্যাশ মাইনাস Q2 অবশ্যই Q2 ড্যাশ মাইনাস Q2 দিয়ে মানগুলোকে বসাবে। মানগুলো বসিয়ে কিন্তু আলটিমেট দেখবে এইটাই আসবে। ঠিক আছে, Q2 ড্যাশটার মান বসাবে C2V, Q2-র মান বসাবে C2 V2, C2 কমন নিলে V মাইনাস V2, পর V এর মান যেমন করে বসালাম তেমন করে বসাবে, দেখবে ফাইনালটা কিন্তু ওটাই আসবে। কত আসবে? C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটাতেই তোমাকে বলে দেবে যে দুটো গোলক নিয়েছি, একটার ক্যাপাসিটেন্স এত, একটার ক্যাপাসিটেন্স এত, একটার ভোল্টেজ এত, সেকেন্ডটার ভোল্টেজ বা বিভব এত, তাহলে ফার্স্ট গোলকটা কতটা পরিমাণ চার্জ লুজ করলো, সেকেন্ড গোলকটা কতটা পরিমাণ চার্জ গেইন করলো, এই সূত্র বসিয়ে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, সূত্রগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবে, নোট ডাউন করো। এবারে চলো একটা অঙ্ক করা যাক আগের কনসেপ্ট থেকে। তো ছবিতে দেখতে পাচ্ছ এখানে দুটো কন্ডাক্টিং স্ফিয়ার রয়েছে, একটা রেডিয়াস 3r, একটা রেডিয়াস হচ্ছে 2r, একটাতে চার্জ রয়েছে +20 কুলম্ব, একটাতে চার্জ রয়েছে -10 কুলম্ব। এখন বলছে যদি কানেক্ট করে দেওয়া হয় তাহলে কানেক্ট করার পরে স্ফিয়ার দুটোতে চার্জের পরিমাণ কত কত হবে সেটা তোমাকে বের করতে হবে। আমি কি বলেছিলাম, এত বড় ডেরিভেশন মনে রাখার কোনো প্রয়োজন নেই, যে সূত্রগুলো বলে দিচ্ছি সেই সূত্রগুলো মনে রাখলেই অঙ্কটা হয়ে যাবে। তো চার্জ মানে ব্যাপারটা হচ্ছে কানেক্টিং ওয়্যার দিয়ে যোগ করার পরে প্রত্যেকটা স্ফিয়ারে কত করে চার্জ থাকবে সেই সূত্রটা কি ছিল? Q1 ড্যাশ ইজ ইকুয়াল টু কত ছিল? Q1 ড্যাশ ইজ ইকুয়াল টু ছিল, মনে করে দেখো, R1 বাই R1 প্লাস R2 ইন্টু টোটাল চার্জ QT। এটা হচ্ছে Q1 ড্যাশ। আর Q2 ড্যাশ ইজ ইকুয়াল টু কত ছিল? R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু টোটাল চার্জ QT। R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু টোটাল চার্জ। ঠিক আছে, এবারে আমাকে এখানে Q1 ড্যাশ আর Q2 ড্যাশটার ভ্যালু বের করতে হবে। ইজিলি নিজেরাই বের করতে পারবে। দেখো আমার অঙ্ক করাবার ইচ্ছে ছিল না, যদি অঙ্ক না করাই তাহলে তোমরা ভাববে স্যার অঙ্ক করাইনি, তো তাই করাতে হচ্ছে আর কি। ডাইরেক্ট ফর্মুলা বেসড অঙ্ক করানোর কোনো সত্যিই কোনো যুক্তি হয় না, তো তোমরা নিজেরাই করতে পারবে। দেখো Q1 ড্যাশ কত হবে? Q1 ড্যাশ ইজ ইকুয়াল টু R1 এর ভ্যালু হচ্ছে 3r প্লাস 2r 5r, টোটাল চার্জ কত? 20 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 10, তাহলে দাঁড়াচ্ছে তোমার 3/5 গুণিত 10 ইজ ইকুয়াল টু 6 কুলম্ব। Q2 ড্যাশ দাঁড়াচ্ছে কত?
সিমিলারলি হবে 2/5 গুণিত 10 ইজ ইকুয়াল টু 4 কুলম্ব। এই তো সহজ সহজ জিনিস। এবারে ব্যাপার হচ্ছে যদি এই স্ফিয়ার দুটো আইডেন্টিক্যাল স্ফিয়ার হতো, অর্থাৎ প্রত্যেকটা রেডিয়াস যদি সেম হতো, ধরো প্রত্যেকটা রেডিয়াস আর আর করে, তাহলে Q1 ড্যাশের ভ্যালু কত হতো আর Q2 ড্যাশের ভ্যালু কত হতো, এটাও নিজেরা বের করতে পারবে। Q1 ড্যাশ সেক্ষেত্রে কত হতো, Q1 ড্যাশ ইজ ইকুয়াল টু হতো R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু টোটাল চার্জ QT। এখন যেহেতু R1 ইজ ইকুয়াল টু R2, যেহেতু R1 ইজ ইকুয়াল টু R2, তাহলে Q1 ড্যাশ ইজ ইকুয়াল টু কত হতো, R1 ইজ ইকুয়াল টু R2 ইজ ইকুয়াল টু R ধরে নাও, তাহলে এটা হচ্ছে R বাই 2R ইন্টু টোটাল চার্জ QT। তাহলে Q1 ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল চার্জ বাই 2। সিমিলারলি তুমি যদি এরকম করে Q2 ড্যাশ বের করো, তাহলে Q2 ড্যাশ ইজ ইকুয়াল টু দাঁড়াবে Q টোটাল বাই 2। ঠিক আছে, তো এগুলো স্পেশাল কেস, নিজেরাই করতে পারবে, নতুন করে করানোর মতো কিছু নেই। কিন্তু এখান থেকে একটা নতুন অঙ্ক চলে আসতে পারে, তুমি ছবিটা এখন বাদ দাও। অঙ্ক কি আসতে পারে, বলছে এরকম দুটো স্ফিয়ারকে ধরো, তোমাকে বলে দিল যে এটা হচ্ছে একটা স্ফিয়ার আর এটা হচ্ছে একটা স্ফিয়ার, এদের মধ্যে একটা সার্টেন ডিস্টেন্স রয়েছে। ধরে নাও তুমি এক কাজ করে সেটাই ধরে নাও, এর রেডিয়াসটা হচ্ছে ধরে নাও আর, ধরে নাও এর রেডিয়াসটা হচ্ছে আর। ঠিক আছে, যেমন চার্জ ছিল সেরকমই ধরে নাও এর মধ্যে চার্জ আছে +20 কুলম্ব, এর মধ্যে চার্জ আছে -10 কুলম্ব, এদের মধ্যে এরা সার্টেন ডিস্টেন্স d দূরে রয়েছে। ঠিক আছে, তো এদের মধ্যে এখন ফোর্স কাজ করছে F। বলছে এদের দুজনকে টাচ করিয়ে দেওয়া হলো, দিয়ে পর সেম ডিস্টেন্সে রাখা হলো। এদেরকে কি করা হয়েছে, টাচ করিয়ে দেওয়া হয়েছে, দিয়ে সেম ডিস্টেন্সে রাখা হয়েছে, তোমাকে কোশ্চেন করছে যে নতুন ফোর্স F ড্যাশ ইজ ইকুয়াল টু কত, মানে F ড্যাশের মান তোমাকে F এর আকারে বের করতে হবে। কি করে বের করবে, তো আমরা জানি দেখো ডিস্টেন্সের তো মানের কোনো পরিবর্তন হয়নি, মাধ্যমেরও মানের কোনো পরিবর্তন হয়নি, তাহলে আমরা জানি F প্রপোর্শনাল টু কি হবে, Q1 ইন্টু Q2 হবে। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ যে F ড্যাশ বাই F ইজ ইকুয়াল টু Q1 ড্যাশ বাই Q1 ইন্টু Q2 ড্যাশ বাই Q2। এখন ব্যাপার হচ্ছে Q1 ড্যাশ আর Q2 ড্যাশের ভ্যালু কত হবে, আইডেন্টিক্যাল স্ফিয়ার, তাহলে Q1 ড্যাশ আর Q2 ড্যাশের ভ্যালু সেম হবে। তুমি দেখো না Q1 ড্যাশ এর ভ্যালু কত হবে, আইডেন্টিক্যাল স্ফিয়ার, তার টোটাল চার্জ বাই 2 মানে কত হচ্ছে 20 - 10 মানে 10/2 মানে হচ্ছে 5 কুলম্ব, আর এটাই হবে তোমার Q2 ড্যাশের ভ্যালু। ঠিক আছে, এটাই হবে তোমার Q2 ড্যাশের ভ্যালু। তাহলে হিসাব করে দেখো, এটা হচ্ছে 5 × 5, আগে Q1 এর ভ্যালু কত ছিল 20 × 10, তাহলে দাঁড়াচ্ছে তোমার কত 5 2 5 4, তাহলে 1:8। তাহলে নিউ ফোর্স F ড্যাশ ইজ ইকুয়াল টু দাঁড়াবে, নতুন ফোর্স F ড্যাশ ইজ ইকুয়াল টু দাঁড়াবে F/8। এইরকম ধরনের ঘুরিয়ে কোয়েশ্চেন চলে আসতে পারে। দেখো এই কোয়েশ্চেনগুলো কখন আসতো বলো তো, যখন তোমাদেরকে আগের যে চ্যাপ্টারে মেথড অফ চার্জিং পড়িয়েছিলাম, যেখানে চার্জিং বাই কন্ডাকশন ছিল, চার্জিং বাই ইন্ডাকশন ছিল, চার্জিং বাই ফ্রিকশন ছিল। তো চার্জিং বাই ফ্রিকশন তোমাদের পড়ানো হয়েছিল, চার্জিং বাই ইন্ডাকশনও তোমাদের পড়ানো হয়েছিল, কিন্তু চার্জিং বাই কন্ডাকশন থেকে কোয়েশ্চেন আসতো, যেটা আমি বলেছিলাম যে ক্যাপাসিটার শেষ হলে পরে আমি মানে ক্যাপাসিটার যখন পড়াবো তখন তোমাদেরকে চার্জিং বাই ইন্ডাকশন পড়াবো। তো এখানেও সেম ব্যাপার, দুটো আইডেন্টিক্যাল চার্জ ছিল, 20 আর -10 করে চার্জ ছিল। এখন বলছে তোমাকে ঠেকিয়ে মানে এদেরকে পরস্পরকে টাচ করিয়ে দেওয়া হলো, দিয়ে সেম ডিস্টেন্সে রাখা হয়েছে, নিউ চার্জের ভ্যালু কত হবে, এরপর যে নিউ ফোর্সের ভ্যালু কত হবে। এখন টাচ করানোর পরে যেহেতু চার্জের ভ্যালুটা আর আগের মতো নেই, চার্জের ভ্যালু চেঞ্জ হয়েছে, তাহলে চার্জের ভ্যালু যদি চেঞ্জ হয় স্বাভাবিক ফোর্সের ভ্যালু চেঞ্জ হবে। এখন তোমাকে যদি এই অঙ্কটা কষতে হয় তাহলে তোমাকে তো Q1 ড্যাশ আর Q2 ড্যাশের ভ্যালু জানতে হবে। এখন Q1 ড্যাশ আর Q2 ড্যাশের ভ্যালু যদি জানতে হয় তাহলে তোমাকে ক্যাপাসিটরের কনসেপ্ট মানে ক্যাপাসিটেন্সের কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে, আর ক্যাপাসিটেন্সের কনসেপ্ট এখন বোঝা হয়ে গেছে। এখন আমরা জানি Q1 ড্যাশের ভ্যালু কত হয়, Q2 ড্যাশের ভ্যালু কত হয়। তো সিম্পল এমনি ক্যালকুলেশন করে অঙ্কটা বেরোলো। দেখো এইটা তো আগের চ্যাপ্টারের কনসেপ্ট, চার্জেস অ্যান্ড ফিল্ডের কনসেপ্ট, তো সেই কনসেপ্টটা এখানে রাখলো, প্লাস ক্যাপাসিটেন্স
ক্যাপাসিটেন্সের কনসেপ্ট থেকে আমরা Q1 ড্যাশ Q2 ড্যাশের ভ্যালু বের করলাম, দিয়ে সহজ অঙ্ক। এবারে তোমার এইখান থেকে আরও ঘুরিয়ে কোয়েশ্চেন আসতে পারে, যদি রেডিয়াসটা যদি আইডেন্টিক্যাল না হয়, রেডিয়াসটা যদি 3R 2R যদি হতো তাহলে কি হতো? ধরো একটা রেডিয়াস 3R, একটা রেডিয়াস 2R, তাহলে কত হতো? তাহলে কিছুই না, Q1 ড্যাশের মানের পরিবর্তন হতো, Q2 ড্যাশের মানের পরিবর্তন হতো, তো স্বাভাবিক F ড্যাশের মানেরও পরিবর্তন হতো। এবার Q1 ড্যাশের ভ্যালু কত হবে, Q2 ড্যাশের ভ্যালু কত হবে, সেটা তোমরা সিম্পল এই সূত্র থেকে করতে পারবে। তো এরকম করে অসংখ্য অঙ্ক আসতে, মানে অসংখ্য অঙ্ক হতে পারে। অঙ্ক প্র্যাকটিস করতে করতেই তোমাদের কনফিডেন্স তৈরি হবে। তো অঙ্ক প্র্যাকটিস তোমাদের করতে হবে, না হলে তোমরা বুঝতে পারবে না যে কেমন কি ধরনের কোয়েশ্চেন আসছে। আর সব অঙ্ক আমি যদি করাতে যাই তাহলে কিন্তু শেষ হবে না, এটা নিয়েই থাকবো আর কি। তো ভিডিওর লেন্থ বেড়ে গেলে তোমাদেরই পড়তে পারে অসুবিধা হবে, তোমাদেরই বিরক্ত লাগবে। তাই জন্য আমি আর অঙ্কের সংখ্যা বাড়িয়ে ভিডিওটাকে আর বেশি প্রসারিত করছি না। এই অঙ্কটা নোট ডাউন করো, চেষ্টা করবে ঘর থেকে আরও করার। আমি নেক্সট অঙ্ক করাচ্ছি, নোট ডাউন করে নাও। দেখো নেক্সট যে অঙ্ক রয়েছে, when three identical spheres x, y and z having charge q minus 2q and 3q respectively, x, y, z এ কি কি চার্জ রয়েছে? x এ চার্জ আছে q, y এ চার্জ রয়েছে মাইনাস 2q, আর z এ চার্জ রয়েছে 3q। এবারে বলেছে at first x and y are in connect। প্রথমে কি করা হয়েছে? ফার্স্ট স্টেপে কি করা হয়েছে? x এর সঙ্গে y এর কানেকশন করা হয়েছে। সেকেন্ড স্টেপে কি করা হয়েছে? দেন y and z are connect, দেন y এর সঙ্গে z এর কানেকশন হয়েছে। তোমাকে বলতে হবে দেন ফাইনাল চার্জ অন x, y and z will be, x এ কত চার্জ রয়েছে ফাইনালি, y এ কত চার্জ রয়েছে ফাইনালি, আর z এ কত চার্জ রয়েছে ফাইনালি, তোমাকে এটা বের করতে হবে। প্রথমে হচ্ছে তিনটেই হচ্ছে আইডেন্টিক্যাল স্ফিয়ার। তিনটে যদি আইডেন্টিক্যাল স্ফিয়ার হয়, যখন x প্লাস ওয়াই করবো তাহলে x এ কত চার্জ থাকবে? দেখো আইডেন্টিক্যাল স্ফিয়ার, তাহলে টোটাল চার্জ বাই 2 হবে। সিম্পল, আগের অঙ্কটাতে বললাম যদি আইডেন্টিক্যাল স্ফিয়ার হয় তাহলে কানেক্ট করার পরে, টাচ করে দেওয়ার পরে, সংযোগ করার পরে যে নেট চার্জ থাকে সেটা হচ্ছে টোটাল চার্জ বাই 2। এখন এক্স আর ওয়াই এর টোটাল চার্জ কত? মাইনাস কিউ, কিউ মাইনাস 2q ইজ ইকুয়াল টু মাইনাস কিউ। তাহলে ঠিক আছে, তাহলে এক্স এর চার্জ থাকবে মাইনাস কিউ বাই 2, আর ওয়াই এর চার্জ কত থাকবে? তোমার ওয়াই এর চার্জ থাকবে, এটাও ওয়াই এর চার্জ, এটাই থাকবে, তাই না? আইডেন্টিক্যাল চার্জ যেহেতু, আইডেন্টিক্যাল স্ফিয়ার যেহেতু, তাহলে ইকুয়াল পরিমাণ চার্জে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এবারে বলেছে সেকেন্ড স্টেপে ওয়াই এর সঙ্গে জেড এর কানেকশন করে দেওয়া হয়েছে। এখন ওয়াই এর মধ্যে চার্জ এখন কত আছে? ওয়াই এর মধ্যে চার্জ আছে মাইনাস কিউ বাই 2। এখন যখন তুমি ওয়াই এর সঙ্গে জেড এর কানেকশন করাচ্ছ, তখন ওয়াই এর মধ্যে যে চার্জ থাকবে আর জেড এর মধ্যে যে চার্জ থাকবে সেটা ইকুয়াল হবে। কেন? কারণ ওয়াই আর জেড তো তোমার আইডেন্টিক্যাল স্ফিয়ার না। তাহলে এখন টোটাল চার্জ বাই 2 করতে হবে। এখন 3q মাইনাস কিউ বাই 2 কত হচ্ছে? 3 মাইনাস 1/2 কত হচ্ছে? 3 মাইনাস 1/2 ইন্টু কিউ বাই 2। এখন 3 থেকে যদি 1/2 বাদ দাও তাহলে 5/2, মানে 5/4 কিউ, 5q বাই 4। তাহলে ওয়াই এ যে চার্জ থাকবে সেটা হচ্ছে 5q বাই 4, জেড এ যে চার্জ থাকবে সেটা হচ্ছে 5q বাই 4। তাহলে ফাইনালি এক্স এ যে চার্জ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাইনাস কিউ বাই 2, এক্স এ চার্জ দাঁড়াচ্ছে মাইনাস কিউ বাই 2। দেখো এক্স এ যে চার্জ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাইনাস কিউ বাই 2, ওয়াই এ যে চার্জ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 5q বাই 4, আর জেড এ যে চার্জ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 5q বাই 4। এই তো, এবার কোন অপশনের সঙ্গে মিলছে দেখো তো, দাঁড়াও, অপশন বি এর সঙ্গে সুন্দর ম্যাচ করছে, তাহলে অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তো এই হচ্ছে অঙ্ক। যারা সূত্র ভালো করে মনে রাখবে, সূত্র যাদের ভালো, মানে যাদের সূত্রে ভালো গ্রিপ রয়েছে তাদের কাছে এই অঙ্কগুলো করার মানে কিছুই নেই, সিম্পল ব্যাপার। তো আবার বলছি, এত বড় বড় যে অ্যানালাইসিস হচ্ছে
সেই ব্লু প্রিন্টগুলো যদি তোমাদের ভালো করে বোঝা থাকে, স্টেপগুলো যদি ভালো করে বোঝা থাকে, স্টেপের ওপর যদি তোমার গ্রিপ থাকে, আর ফর্মুলাগুলো যদি মাল্টিপল প্র্যাকটিসের মাধ্যমে যদি মুখস্থ রাখতে পারো, তাহলে অঙ্কগুলো কিন্তু খুব নিমেষেই করা সম্ভব তোমাদের পক্ষে। যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্ত এতটাই থাক। নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ডিসকাস করছি। বাই।